হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সম্ভাবনা। আর আজকে আমরা এতদিন ধরে যে চ্যাপ্টারটা পড়ছিলাম পরমাণুর গঠন, সেই পরমাণুর গঠনের কিছু কোয়েশ্চেন নিয়ে আমি এসেছি। সেই কোয়েশ্চেনস গুলো আমরা একসাথে আজকে সলভ করব। আর দেখবো আমাদের প্রিপারেশন কতটা হয়েছে যে আমরা কোয়েশ্চেন গুলো সলভ করতে পারছি কিনা। প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার আগে তোমরা নিজেরা একবার চেষ্টা করবে যে ভিডিওটা পজ করে নিজেরা একবার কোয়েশ্চেনটাকে ট্রাই করার। ঠিক আছে? যদি তোমরা পারো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। না পারলে দেখে নেবে, বা যদি ধরো মনে হয় যে অল্টারনেটিভ কোনো ওয়েতে এটা করা যায় কিনা, তাহলে আমরা ভিডিওটা তোমরা আরেকবার আরেকটা টাইপ অফ সলিউশন দেখে নিতে পারবে। কিন্তু সবসময় চেষ্টা করবে যে যেন নিজে একবার একটুখানি ট্রাই করো। ঠিক আছে? যদি মানে ভুল হলে ভুল হোক, কিন্তু চেষ্টা করলে কি হবে যে যেটাকে বলে না, মাথা খুলবে। চেষ্টা করলে কি হবে, মাথা খুলবে। ঠিক আছে? তো সেজন্য আমরা আজকে আমাদের কোয়েশ্চেনের যে সিরিজটা আছে, সেই কিছু কোয়েশ্চেন আজকে আমরা প্র্যাকটিস করবো। ওকে? আজকের পড়া স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তীকালের যে কোনো নোটিফিকেশন আপডেট তোমরা খুবই ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে? তাহলে স্টার্ট করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। কি বলেছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কি হবে? কি বলেছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কি হবে? আচ্ছা, তো ফার্স্টেই আমাদের যেটা জানতে হবে যে আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে ব্যাসার্ধ যে আমরা নির্ণয় করতে পারি, সেই ব্যাসার্ধের সম্পর্কটা কি হয়? সেই ব্যাসার্ধের সম্পর্কটা কি হয়, যে সম্পর্কের সাহায্যে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করতে পারি? সেটা হবে হচ্ছে আমাদের এন স্কোয়ার বাই জেড ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা যেটা দিয়ে আমরা কক্ষের ব্যাসার্ধ হচ্ছে নির্ণয় করতে পারছি। সেখানে এনটা কি? এন হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর জেড কি? জেড হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক। তাই না? এবার এটা কিরকম করে আসে, আমরা কি করে এটা বের করতে পারি, এগুলো আমরা করেছি আগে। আচ্ছা, এবার আমাদের যদি আমরা বলি, ধরো যে আমাদের তাহলে জিজ্ঞেস করেছে যে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কি হবে? তাহলে আমাদের প্রথম যে কক্ষটা, সেই প্রথম কক্ষের আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হবে? 1 হবে। তাহলে আমাদের R1 এর ক্ষেত্রে এটা কত হবে? n স্কয়ার, মানে n টা কত হবে? 1। তাহলে 1 এর স্কয়ার কত হয়ে যাবে? 1। আর Z, পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়? 1 ই হয়। তাহলে এটাও কত হবে? 1 ই হয়ে গেল। আর এখানে কত আছে? এটার সাথে আছে হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। ঠিক আছে? এবার আমাকে বলেছে যে R2 র ক্ষেত্রে, তাহলে R2 র ক্ষেত্রে আমাদের n এর মান কত হবে? 2। তাহলে 2 দুগুণে 4, z এর মান তো এখানেও 1 হবে। 4 ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। ঠিক আছে? এটাকে আমরা R1 is to R2 is to R3 করে মানে একবারেও করতে পারতাম, কিন্তু আমি আপাতত ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর R3 এর ভ্যালু কত আসবে? 3 এর স্কয়ার, তাই না? 3 এর স্কয়ার মানে 9। 9 ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। ওকে, এবার নেক্সট পেজে করছি। তাহলে আমাদের R1 is to R2 is to R3 কত হচ্ছে? আমরা R1 এর ভ্যালু কত পেয়েছি? 1 ইন্টু 0.529। তাহলে আমাদের R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 0.529। আমাদের R2 এর ভ্যালু আমরা কত পেয়েছি? 4 ইন্টু 0.529। আর আমরা R3 এর ভ্যালু কত পেয়েছি? 9 ইন্টু 0.529। ঠিক আছে? দেখে নাও ভ্যালুগুলো ঠিকঠাক বসিয়েছি কিনা। R1, R2, R3। এটা আমাদের R1, R2, R3। ওকে? ওকে। তাহলে এখানে আমাদের 0.529 তো তিনটা ক্ষেত্রেই কেটে যাচ্ছে। তাহলে এর অনুপাত কত হবে? 1:4:9। এটা কত হবে? 1:4:9। বোঝা গেল? টিক মেরে দেবে।
এমসিকিউ যখন সলভ করবে, তোমাদের তো যেহেতু এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স আসবে, এমসিকিউ সলভ করার আগে ভালো মতো করে অপশন গুলো কিন্তু আগে দেখে নেবে, ঠিক আছে? তাড়াহুড়ো করবে না, গোটাটাকে ঠিকঠাক মতো করে সলভ করবে, তারপরে আনসার মার্ক করবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে যে তৃতীয় কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের কণা তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ওই কক্ষপথের পরিধির কত গুণ হবে? ওই কক্ষপথের পরিধির কত গুণ হবে, মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে ইলেকট্রনের যে কণার তরঙ্গ দৈর্ঘ্য, কণা তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য আর কক্ষপথের পরিধি, এই দুটোর মধ্যে আমাদেরকে একটা রিলেশন বের করতে হবে। তারপরে আমাদেরকে বলতে হবে যে তৃতীয় কক্ষে যে ঘূর্ণায়মান ইলেকট্রনটা আছে সেটার কণার তরঙ্গ দৈর্ঘ্য পরিধির মানে কক্ষপথের পরিধির কত গুণ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এটাকে স্টার্ট করি, আচ্ছা ফার্স্টে আমরা তোমাদের যখন আমরা বোরের তত্ত্ব পড়েছিলাম, তো বোরের তত্ত্ব থেকে আমরা কি জানি? বোরের তত্ত্ব থেকে আমরা কি জানি যে MVR মানে কি, আমাদের যে কৌণিক যেটা ভরবেগ, সে কৌণিক ভরবেগ কি হয়? H বাই যে 4 পাই, H/4 পাই এর সরল গুণিতক হচ্ছে, তার মানে আমরা কি করছি সেটাকে NH/4 পাই করছি, তাই না? তো সেটাকে আমরা কি করব? NH/4 পাই। ওকে, বোঝা গেল? ওকে। আচ্ছা, তো বোরের তত্ত্ব থেকে আমরা কি বলতে পারি যে আমাদের যেটা কৌণিক ভরবেগ কোনটা? MVR। সেটা কি হয়? H/2 পাই এর সরল গুণিতক হচ্ছে, কার সরল গুণিতক হচ্ছে? H/2 পাই এর। তো সেটাকে আমরা কি বলছি? NH/2 পাই। আচ্ছা, এবার যদি ধরো এই 2 পাইটাকে আমরা এদিকে নিয়ে যাই আর এদিকে এটাকে আমরা এদিকে নিয়ে আসি, এম আর ভি টাকে, তাহলে দেখি কি হয়? যদি বজ্র গুণন করি আমরা, তাহলে আমরা কি বলতে পারবো? 2 পাই আর ইজ ইকুয়ালস টু NH/M। এটা বলা যায় কি জানো? তাই তো, এটা তো বলা যায়। আচ্ছা, এবার ভালো করে দেখো তো, 2 পাই আর কি এখানে? 2 পাই আর কি? 2 পাই আর হচ্ছে পরিধি। যখন আমরা বলি যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ আমাদের আর, তাহলে তার পরিধি কত হবে সেটাকে আমরা কি বলছি? 2 পাই আর বলছি। তাহলে আমাদের যে কক্ষপথটা আছে তার পরিধিটা কি হচ্ছে? 2 পাই আর। এর পরিধিটা কোনটা হচ্ছে? 2 পাই আর হচ্ছে, রাইট? আচ্ছা, আর ভালো করে দেখো তো, এই যে H/MV, এই যে H/M, এটা কার সাথে চেনা চেনা লাগে? চেনা চেনা লাগে H/MV টা? আমরা যখন ডি ব্রগলির হাইপোথিসিস পড়েছিলাম তখন আমরা সেখানে কি পেয়েছিলাম? ল্যামডা ইকুয়ালস টু H/MV পেয়েছিলাম কি পাইনি? তাহলে এটা আমরা আমাদের পরিধি পেয়ে গেলাম, এখান থেকে H/MV থেকে আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে কি আমরা বলতে পারি যে আমরা পরিধি আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক পেয়েছি? আমরা কি বলতে পারি? আমরা নিশ্চয়ই বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে 2 পাই আর ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, তাই না? এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে কোনো কক্ষপথের যে পরিধিটা, সেটা সেই কক্ষপথের যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাথে কি হবে? তোমার আহ মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাথে হচ্ছে তার গুণফলটা কার আসছে? তার তরঙ্গ দৈর্ঘ্যটা। তার মানে আমরা কি বলতে পারবো যে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা যেটা আসবে আহ তোমার পরিধির সাথে, সেটা কি হবে? একটা মানে পরিধিটা কত হবে? আমার যে তরঙ্গ দৈর্ঘ্যটা তার একটা সরল গুণিতক হবে, তার একটা সরল গুণিতক হবে। মানে কি দিয়ে গুণ হচ্ছে এখানে? এন দিয়ে গুণ হচ্ছে, এনটা আমার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তার মানে আমরা কি বলতে পারি যে পরিধিটার সাথে তোমার যে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি হবে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে তোমার কোয়ান্টাম নাম্বারটা দিয়ে, মুখ্য কোয়ান্টাম নাম্বারটা দিয়ে গুণ করে দিই। বা আমরা কি বলতে পারবো যে পরিধিটা যেটা হবে সেই পরিধিটা কি হবে? আমাদের পরিধিটা হবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতকে হবে। এটা তরঙ্গ দৈর্ঘ্য তার সরল গুণিতক, সেটাতে কি হবে? আমাদের পরিধিটা হবে।
বোঝা গেল? তাহলে এই একটা সম্পর্ক কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। এটার ডেরিভেশনও তোমাদের আসতে পারে। কিন্তু যেহেতু তোমাদের এমসিকিউ বেসড হবে, তাহলে তোমাদের দিয়ে দিতে পারে যে রিলেশনটা কিরকম আসছে। করে ধরো অপশনে এটা একটা অপশন দিয়ে দেওয়া থাকতে পারে। ঠিক আছে? ওকে। এবার কোয়েশ্চেন আমাদের কি বলেছে? মেইন কোয়েশ্চেন যে তৃতীয় কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের কণা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ওই কক্ষপথের পরিধির কত গুণ? পরিধির কত গুণ? ঠিক আছে? এখানে আমরা কি পেলাম? 2 পাই আর এটা কি n পাই। তাহলে পরিধির কত গুণ? এখানে আমাদের তৃতীয় কক্ষপথ যেহেতু বলেছে, তাহলে তৃতীয় কক্ষপথে আমাদের n ইকুয়ালস টু কত? 3। n ইকুয়ালস টু 3। তার মানে কি আমাদের 2 পাই আর ইকুয়ালস টু, এখানে আমি যদি n এর জায়গায় 3 বসাই, তাহলে 3 ল্যামডা। তার মানে আমাদের যে পরিধিটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ? 3 গুণ। সেটা তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ? 3 গুণ। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলেছে? সমবেগে গতিশীল নিম্নের কোন কণাটির ক্ষেত্রে কণা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হবে? তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে কম হবে। আচ্ছা, আমরা ডি ব্রগলির কণা তরঙ্গ তত্ত্ব পড়েছি। সেই ডি ব্রগলির হাইপোথিসিস থেকে আমরা কি বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য যে ল্যামডাটা, সেই ল্যামডাটা কি হয়? এইচ বাই এমভি, তাই না? এইচ বাই এমভি হয়। আচ্ছা, ধরো যদি আমরা তো জানি যে এইচ যেটা, এটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, তো এটা তো ধ্রুবকই। এবার যদি আমরা ধরে নিই, কারণ যেহেতু বলেছে যে আম, তোমার সমবেগে গতিশীল মানে গতিবেগটা সমান। কার কার গতিবেগ সমান? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটের ক্ষেত্রে কি হবে? এদের গতিবেগটা সমান বলেছে, সমবেগে গতিশীল বলেছে। ভালো করে টার্মগুলো কিন্তু দেখবে। সমবেগে গতিশীল বলেছে, তার মানে কি? যে তিনটের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের গতিবেগটা সমান, মানে ভিটা সমান এইচ, তো আমাদের অলরেডি কনস্ট্যান্ট ছিল, ভিটাও আমাদের কনস্ট্যান্ট হয়ে গেল। যদি এইচ আর ভি দুটোই আমাদের কনস্ট্যান্ট থাকে, তাহলে কি এটা আমরা লিখতে পারি যে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/m, মানে ল্যামডা কি এম এর সাথে ব্যস্তানুপাতিক। মানে এম যত বাড়বে, ভর যত বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য তত কমে যাবে, তাই না? আর আমরা কি জানি যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের মধ্যে কোনটার ভর সব থেকে বেশি হয়? কার ভর সব থেকে বেশি হয়? নিউট্রনের ভর সব থেকে বেশি। নিউট্রনের ভর সবচেয়ে বেশি। তো নিউট্রনের ভর যদি সব থেকে বেশি হয়, তাহলে আমরা এখান থেকে কি জানি? ব্যস্তানুপাতিক মানে কি? একটা বাড়লে একটা কমবে, তাই না? তাহলে যদি আমাদের এম এর মানটা যদি বেড়ে যায়, তাহলে ল্যামডাটা কি হয়ে যাবে? কমে যাবে। যদি আমাদের এম এর মানটা বাড়ে, তাহলে ল্যামডাটা কি হবে? কমে যাবে। আর এখানে সব থেকে বেশি তোমার কার ভরটা সব থেকে বেশি? নিউট্রনের। তার মানে এখানে কোনটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে? নিউট্রনের ক্ষেত্রে। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার বলেছে ক্রোমিয়াম 3+ আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, ক্রোমিয়াম 3+, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হয়? ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হয় হচ্ছে, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা 24। 24টি ইলেকট্রন থাকে ক্রোমিয়ামে। আচ্ছা, এবার বলেছে যে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+, তার মানে কি যে তিনটে ইলেকট্রন কমে যাবে। তিনটে ইলেকট্রন কমে গেলে কটা ইলেকট্রন থাকবে? 24 থেকে 3 বাদ দিলে 21। তাহলে ক্রোমিয়াম 3+-এ আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? 21 হবে। আচ্ছা, আগের দিন আমরা কিরকম, মানে আগের দিন না, মানে কয়েকদিন আগে আমরা করেছিলাম যে কিরকম করে আমরা যে নোবেল গ্যাস গুলো থাকে, সেই নোবেল গ্যাস গুলো দিয়ে আমরা একটা যেটা তোমাদের ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের আমরা তোমার কি বলে ইলেকট্রন, মানে কোন একটা পরমাণুর যে সেটা যে ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা কিরকম করে ইসে দিয়ে লিখতে পারছি, তোমার কি বললাম নোবেল গ্যাস দিয়ে লিখতে পারছি, সেটা আমরা শিখেছি। তাহলে এখানে আমাদের কি বলেছে যে ক্রোমিয়াম 3+, যেটা 21, যদি খালি ক্রোমিয়াম হতো 24 হতো, তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখতে পারতাম? আর্গনের 18 আমরা জানি। তাহলে
আর্গনের 18, তাহলে আর যদি 18 হয়ে যায় তাহলে আর কটা বাকি থাকছে? আমার 6টা ইলেকট্রন বাকি থাকছে, তাই না? 6টা ইলেকট্রন বাকি থাকছে। আচ্ছা, তো 6টা ইলেকট্রন বাকি থাকে, আর্গনের লাস্টে কি থাকছে? তোমার 3p6, 3p6 হয়ে শেষ হচ্ছে, তাই না? এবার 3p এর পরে কি আসছে? 4s2, 4s2 মানে 18 হলো, আর 18 আর 2 এ তোমার কি হয়ে গেল? 20। তাহলে আর কটা থাকছে? 4টে, তাহলে এটা কি হয়ে যাবে? 3d4। বোঝা গেল? এবার 3টে ইলেকট্রন হচ্ছে এখান থেকে নেই, 21 হয়ে গেছে, তাহলে এটা কত হবে? আর্গন মানে 18, 19, 20, 21, 3টে। তাহলে আমার কি হয়ে যাবে? 4s2 তো এই দুটো ইলেকট্রন আগেই বেরিয়ে যাবে, তাহলে 4s2 দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখানে কি হবে? 3d3। দুটো ইলেকট্রন 4s2 থেকে মানে 4s থেকে দুটো ইলেকট্রন গেল, 3d থেকে একটা ইলেকট্রন গেল, তাহলে কি হবে? এটা আর্গন 3d3। ঠিক আছে, এবার এটার যদি আমরা ধরো ইলেকট্রন বিন্যাস আঁকতে যাই, তাহলে আমাদের ফার্স্টেই এখানে আর্গন থাকছে, তাই না? ফার্স্টে আমাদের এখানে আর্গন থাকছে, তারপরে কি থাকছে আমাদের? 3d। 3d এর কটা ভাগ, মানে d এর কটা ভাগ থাকে? 5টা। এটা হচ্ছে আমাদের 3d। আর এখানে কটা ইলেকট্রন আছে? 3টে, একটা, দুটো, 3টে। তাহলে আমাদের অযুগ্ম ইলেকট্রন ক্রোমিয়াম 3+ এ কটা আছে? 3টে, 3টে অযুগ্ম ইলেকট্রন। বোঝা গেল? তাহলে আমাদের ক্রোমিয়াম 3+ আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? 3। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে যে dz² কক্ষের নোডাল তলের সংখ্যা কত হবে? আচ্ছা, নোডাল তলের সংখ্যা। এবার নোডাল তল আমরা কিরকম করে ক্যালকুলেট করি বলতো? নোডাল তল কোনো একটা আমাদের নোডাল তলটা কি হয়? নোডাল তলটা হচ্ছে যে আমাদের গৌণ কোয়ান্টাম নাম্বার যেটা এল, সেই গৌণ কোয়ান্টাম নাম্বারের সাথে হচ্ছে নোডাল তলটা সমান হয়। তার মানে আমাদের কোনো একটা যদি আমরা বলি যে আমাদের উপকক্ষের তোমার নোডাল তল কত হবে, তো সেখানে যেটা এল এর যেটা নাম্বার, সেটাই হচ্ছে তার নোডাল তলের নাম্বার হয়। মানে আমরা কি বলতে পারি? নোডাল তলের সংখ্যা ইকুয়ালস টু গৌণ কোয়ান্টাম সংখ্যা মানে এল। ঠিক আছে? গৌণ কোয়ান্টাম সংখ্যা মানে এল। এবার ডি বলেছে যেহেতু, তো ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত হয়? এসপিডি মানে কি কত হয়? এল এর ভ্যালু ডি এর ক্ষেত্রে এল ইকুয়ালস টু কত হয়? 2। তাহলে dz² এর নোডাল তলের সংখ্যা কত হওয়া উচিত ছিল? 2 হওয়া উচিত ছিল। কিন্তু কিন্তু এখানে একটা এক্সেপশন হয়, যে dz² এর নোডাল তলের সংখ্যা কিন্তু 2 হয় না। dz² এর নোডাল তলের সংখ্যা কত হয়? dz² এর নোডাল তলের সংখ্যা হয় হচ্ছে 0। কেন 0 হয়? আমরা কি জানি যে ডি কক্ষের কি আছে, মানে উপকক্ষের 5টা কক্ষক আছে, তাই না? 5টা আছে। সেই 5টা কি কি আছে? dxy, dyz, dzx, dx² মাইনাস y² আর dz²। প্রত্যেকটার আমরা আলাদা আলাদা করে দেখেছিলাম যে প্রত্যেকটা কিরকম দেখতে হচ্ছে। তাহলে প্রত্যেকটা কিরকম দেখতে হচ্ছে? ধরো যদি আমরা এখানে আঁকার চেষ্টা করি, বেঁকে গেল এটা। ধরো এখানে যদি আমরা dxy করি, এখানে dyz করি, এখানে dxz করি, এখানে dx² মাইনাস y², আর এখানটাতে dz² থাকে। এটা আমরা ধরলাম আমাদের x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। আমরা ধরলাম এটা আমাদের z অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস। আমরা ধরলাম
এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের জেড অ্যাক্সিস। এখানে আমরা ধরলাম এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আর এখানটাতে আমরা ধরলাম এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের জেড অ্যাক্সিস। তাহলে আমাদের যখন আমরা বলেছিলাম যে অরবিটালটার তোমার চিত্রটা কিরকম হবে, তখন আমরা কি দেখেছিলাম যে এটা ধরো এভাবেই আঁকছি, এটাকে আমরা কি বলেছিলাম, ডি ডাম্বেল আকৃতি, তাই না? এরকম। এটার ক্ষেত্রে কি হয়, এটা এরকম হয়। কিন্তু আমাদের ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে এটা কি হয়, এটার শেপটা কিন্তু একটু অন্যরকম, তাই না? এটা একটার উপরে একটা। তাহলে দেখো যে এই যে বাকি চারটে, এই বাকি চারটের গঠনটা যেরকম, ডি জেড স্কোয়ারের গঠনটা কিন্তু সেরকম না। ডি জেড স্কোয়ারটা কিন্তু অন্যরকম হয়, তাই না? সেই জন্য বাকিগুলোর ক্ষেত্রে আমাদের যে নোডাল তলটা, সেই নোডাল তলের সংখ্যাটা আমাদের এল এর মানের সমান হলেও ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে সেটা কিন্তু এল এর মানের সমান হয় না, বরঞ্চ সেটা কত হয়, সেটা জিরো হয়ে যায়। বোঝা গেল কথাটা? ওকে। আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে যে কোনো পরমাণু ষষ্ঠ থেকে প্রথম কক্ষে ইলেকট্রন স্থানান্তর হওয়ার ফলে মোট কয়টি রেখা বর্ণালী গঠিত হওয়ার সম্ভাবনা থাকে। কি বলেছে যে আমাদের ষষ্ঠ থেকে, তার মানে কি এখানে N2টা কত হয়ে যাবে, 6। আর বলছে প্রথম কক্ষে আসছে, মানে N1টা কত, 1। আচ্ছা, এবার আমরা কি জানি যে কোনো একটা, তোমার যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আমাদের যদি তোমার রেখা বর্ণালী আমরা যখন পাচ্ছি, তো সেই রেখা বর্ণালী গুলো কিরকম সংখ্যায় হবে, সেই রেখা বর্ণালী কতটা, মানে কতগুলো হচ্ছে, সেটার আমরা একটা তোমার সূত্র করেছিলাম, করেছিলাম না, যে N2 মাইনাস N1 ইন্টু N2 মাইনাস N1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা করেছিলাম, মনে করে দেখো। তাহলে N2 এখানে কত আছে, 6। N1 কত আছে, 1। হলো N2 6, N1 হচ্ছে 1 প্লাস 1 বাই 2। নেক্সট পেজে করছি। তাহলে এটা কত হবে, 5 ইন্টু 6 বাই 2, তার মানে 30 বাই 2, 15। কত হচ্ছে, 15। তার মানে আমাদের এখানে কটি রেখা বর্ণালী গঠিত হওয়ার সম্ভাবনা থাকে, 15টা। কটা রেখা বর্ণালী গঠিত হওয়ার সম্ভাবনা থাকে, 15টা। বোঝা গেল এতদূর? নেক্সট বলেছে কোনো ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা গতিবেগের অনিশ্চয়তা যদি সমান হয়, তবে গতিবেগের অনিশ্চয়তার ন্যূনতম মান কত হবে। আচ্ছা, অনিশ্চয়তা বলেছে যখন, অনিশ্চয়তা যখন বলেছে তখন আমরা কি জানি যে হাইজেনবার্গের যে নীতি, সেটা কি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তাই না? আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা কি জানি, আমরা জানি যে আমাদের কোনো একটা কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের পজিশন আর তার ভরবেগ দুটো কখনোই হচ্ছে নিশ্চিত হয়ে একসাথে বলা যায় না। আর সে দুটো কি হয়, সেটা রিলেশনটা আমরা কি জানি, যে ডেল্টা এক্স, সেটা হচ্ছে পজিশনের জন্য অনিশ্চয়তা, সেটা ইন্টু ডেল্টা পি, মানে ভরবেগের জন্য যে আমাদের অনিশ্চয়তাটা, সেটা কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এটা হয়, এটা আমরা জানি, তাই না? এবার আমাদেরকে এখানে কি বলেছে, যে কি বলেছে যে ইলেকট্রনের ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা দ্বারা, কি বলেছে, অবস্থানের অনিশ্চয়তা আর গতিবেগের অনিশ্চয়তা। ভালো করে দেখো, অবস্থানের অনিশ্চয়তা, গতিবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা কিন্তু বলেনি, কি বলেছে, গতিবেগের অনিশ্চয়তা বলেছে। কার অনিশ্চয়তা বলেছে, গতিবেগের। আচ্ছা, গতিবেগের যখন অনিশ্চয়তা বলেছে, তাহলে আমরা কি জানি যে পি কি হয়, পি হয় হচ্ছে, পি হয় হচ্ছে আমাদের এমভি। এমটা হচ্ছে ভর, আর ভিটা হচ্ছে গতিবেগ।
তাই না? এমটা হচ্ছে ভর আর ভিটা হচ্ছে গতিবেগ। ঠিক আছে? তাহলে আমরা এখানে এই পি এর জায়গায় এমভি লিখতে পারি। আচ্ছা, যখন আমরা বলছি একটা নির্দিষ্ট, যখন আমরা কোনো পরমাণু নিয়ে বা একটা নির্দিষ্ট কণা নিয়ে যখন আমরা কথা বলছি, তখন তার ভরটা কি? সেম, তাই না? তার ভরটা কি? সেম। অনিশ্চয়তাটা কোথায় আসছে? গতিবেগে আসছে। অনিশ্চয়তাটা কোথায় আসছে? গতিবেগে আসছে। তার মানে এটাকে কি আমরা এরকম লিখতে পারি যে ডেল্টা এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই। কারণ ভরটা তো আমার সেম, তাই না? অনিশ্চয়তাটা কোথায় আসবে? গতিবেগে। আর আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে? কোয়েশ্চেনে বলা আছে যে অবস্থানের অনিশ্চয়তা আর গতিবেগের অনিশ্চয়তা দুটো কি সমান। অবস্থানের অনিশ্চয়তা, গতিবেগের অনিশ্চয়তা সমান। তার মানে আমরা বলতেই পারি, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমাদের যে ডেল্টা এক্সটা, সেটা কার সঙ্গে সমান? ডেল্টা ভি এর সাথে সমান। এটা কোথায় বলা আছে? এটা প্রশ্নেই না বলা আছে। বোঝা গেল এতদূর? আচ্ছা, এবার আমাদেরকে কোয়েশ্চেনে কি বলে দিয়েছে যে গতিবেগের অনিশ্চয়তার ন্যূনতম মান কত? গতিবেগের অনিশ্চয়তা, তার মানে যদি আমাদের গতিবেগের অনিশ্চয়তা বের করতে হয়, তাহলে আমাদের যদি আমরা ডেল্টা এক্স যেটা সেটাকে যদি আমরা ডেল্টা ভি আকারে লিখি, তাহলে আমরা গতিবেগের অনিশ্চয়তাটা পাবো। তাহলে আমরা কি লিখলাম? ডেল্টা এক্স এর জায়গায় ডেল্টা ভি লিখলাম ইন্টু এম টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু। এবার এখানে দেখো, এখানে কি আমরা গ্রেটার দেন ইকুয়ালস টু দেবো? উঠে গেল। Wait, এখানে কি আমরা গ্রেটার দেন ইকুয়ালস টু দেবো? আমরা বলছি যে দুটোর অনিশ্চয়তাটা সমান হয়ে যাচ্ছে। আর আমরা এখানে একটা মানও বসাতে পারছি। তাহলে এখানে আমরা কিন্তু গ্রেটার দেন ইকুয়ালস টু দেবো না, আমরা কি দেবো? ইকুয়ালস টু h/4 পাই। বোঝা গেল? এখানে ডেল্টা ভি তাহলে কি হবে? ডেল্টা ভি এর হোল স্কয়ার। এই এমটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এটা কি হবে? h/4 পাই এম। তাহলে আমি যদি ডেল্টা ভি মান বের করতে চাই, তাহলে এটা কি হবে? যদি আমরা 1/4 করি, তাহলে 1/4 এর রুট ওভার করলে কি হবে? 1/2 রুট ওভার h/পাই এম। তাহলে এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের ডেল্টা ভি এর মানটা হচ্ছে। দেখি আমরা এরকম কিছু আমরা এখানে পাচ্ছি কিনা। এখানে এই যে 1/2 ইন্টু রুট ওভার h/পাই এম, এটাই আমরা পেয়েছি এখানে। কোথায় গেল? এটাই আমরা পেয়েছি এখানে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখানে আমাদের রাইট আনসার কোনটা হবে? সি। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে কোন উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হবে? কোন উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হবে? এটা আমরা এর আগে করেছি। আমরা কি জানি যে প্রত্যেকটা কক্ষকে আমাদের কটা করে ইলেকট্রন থাকছে? প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন থাকছে, তাই না? আর আমাদের উপকক্ষের সংখ্যা টোটাল কটা হচ্ছে? 12+1। তাহলে আমাদের কোনো উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাচ্ছে? 4l+। ক্লিয়ার? এটা আমাদের আগেই করা আছে। এবার বলেছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ যদি এ নট হয়, তবে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত? আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর কি বলেছে? দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ। ওকে। আচ্ছা, তো আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় তো আমরা জানি। আচ্ছা, যদি আমরা বলি যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, তাহলে আমাদের আর এর মান কত হচ্ছে? n² ইন্টু 0.529 অ্যাংস্ট্রম, তাই না? আচ্ছা, এবার আমাদের কি জানি আমরা? যদি আমাদের R1 হয়, মানে যদি প্রথম কক্ষপথ হয়, তাহলে প্রথম কক্ষপথে কি এন এর মানটা 0, জেড এর মান তো অবশ্যই 0। আর তাহলে এটার যে ভ্যালুটা, তাহলে R1 এর ভ্যালু কত আসছে? R1 এর ভ্যালু আসছে হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম, তাই না? এটা আমরা জানি, এটা আমাদের আসছে। এবার আমাদের কি বলে দিয়েছে যে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে a0। দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তাহলে কত হবে? যদি আমরা R2 ধরি, তাহলে R2 কি হবে? এখানে R2 এর ক্ষেত্রে n এর মান কত? R2 এর ক্ষেত্রে n এর মান 2, তাহলে 2² মানে 4। আর z তো 1ই হবে। আর কি আসছে?
4 into 0.529 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর 0.529 অ্যাংস্ট্রম কে আমরা R1 বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে R2 equals to 4 into R1 বলতে পারি। আর আমরা কি বলতে পারি যে দেখো তাহলে আমাদের মানে কোয়েশ্চেনে কি বলে দিয়েছে যে 4 into R1 এই যে জিনিসটা এটা আমাদের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কার সাথে সমান? দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধটা কত? এ নট। দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধটা কত? এ নট। তার মানে আমাদের 4R² মানে 4R1 যেটা এটার ভ্যালুটা কত? এ নট, তাই না? তাহলে আমাদের 4 into R1 যেটা এটা আমাদের কত আসছে? এ নট আসছে। ঠিক আছে, এবার তাহলে আমাদের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে হবে। আচ্ছা, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ তাহলে আমাদের n এর জায়গায় কত হবে? 3, আর 3 এর স্কোয়ার মানে 9, z এর মান তো 1 into 0.529 অ্যাংস্ট্রম। আর 0.529 অ্যাংস্ট্রম কে আমরা কি বলতে পারি? R1 বলতে পারি না? তাহলে আমরা কি বলতে পারি? 9R1। কিন্তু এখানে আমাদের আনসারটা কিসে লাগবে? এ নটে লাগবে, তাই না? আনসারটা এ নটে লাগবে। দেখো এদিকটা কি দেখা যাচ্ছে? ওকে, দেখো এদিক থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এ নট ইজ ইকুয়ালস টু 4R1, তাই না? তাহলে R1 এর ভ্যালু কত হবে? এ নট বাই 4। তাহলে আমাদের যদি আমরা এখানে R1 এর এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমাদের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? 9 into এ নট বাই 4 বা 9 বাই 4 এ নট। বোঝা গেল? দেখি এখানে কার সাথে মেলে? 9 এ নট বাই 4। তাহলে এটার সাথে আমাদের আনসার মিলে যাচ্ছে। তাহলে আমাদের দ্বিতীয় যদি কক্ষের ব্যাসার্ধ যদি এ নট হয় তবে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হচ্ছে? 9 এ নট বাই 4। বোঝা গেল? বোঝা যাচ্ছে জিনিসগুলো? ওকে, আচ্ছা। তাহলে তারপরে কি বলেছে যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম প্রমাণিত হয় কার দ্বারা? আমাদের তরঙ্গ ধর্মটা কার দ্বারা প্রমাণিত? আচ্ছা, আলোক তড়িৎ প্রভাব কোনটা? যেটা ফটো ইলেকট্রিক এফেক্ট, তাই না? মানে তরঙ্গ যদি আসে তাহলে ইলেকট্রনটা সেখান থেকে উঠে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে তো তরঙ্গ ধর্ম প্রমাণিত হচ্ছে না। ক্রম্পটন এফেক্ট দ্বারা, ক্রম্পটন এফেক্ট তোমরা এখনো পড়োনি, স্টার প্রভাবও তোমরা পড়োনি, কিন্তু এ দুটো দ্বারাও হচ্ছে আমাদের এই যে তরঙ্গ ধর্মটা সেটা কিন্তু মানে প্রমাণ করা যায় না। তাহলে আমাদের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের তরঙ্গ ধর্ম কাকে দিয়ে প্রকাশ করা যায়? বিচ্ছুরণ পরীক্ষা। কি দ্বারা? বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, তো ধরো এই ধরনের যে কোয়েশ্চেন গুলো এগুলো কিন্তু ধরো তোমার মানে একটুখানি কনসেপচুয়াল, এগুলো বুঝে বুঝে করার টাইপের। অঙ্ক যদি আসে ধরো এমসিকিউ যদি আসে তাহলে এমসিকিউ টু টাইপেরই আসবে। একটা কি কনসেপচুয়াল আসতে পারে, আর না হলে হচ্ছে তোমার আম, কোনো ধরো তোমার অঙ্ক বেসড বা কোনো ধরনের যেরকম আমরা অঙ্ক কিছু কিছু করছি এরকম ধরনের আসতে পারে। এই দু টাইপের বাদ দিয়ে কিন্তু আর কোনো ধরনের তোমাদের কোয়েশ্চেন আসার কিন্তু চান্স সে অর্থে নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে বলেছে যে কোন দুটির সমন্বয় সাধন করে ডি ব্রগলির সমীকরণ পাওয়া যায়? আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে কোন দুটি বলেছে, কিন্তু দেখো অপশনে কিন্তু একটা একটা দেওয়া, তার মানে এখানে আনসার কটা হতে পারে? দুটো আনসার হতে পারে। ঠিক আছে, আচ্ছা কি বলছে যে কোন দুটিকে সমন্বয় করে ডি ব্রগলির যে সমীকরণ সেটা পাওয়া যায়। ডি ব্রগলির সমীকরণটা কি? আমরা জানি ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি, তাই না? আর এক্ষেত্রে আমরা কোন দুটো তোমার সমীকরণকে ব্যবহার করেছিলাম ভালো করে মনে করে দেখো। একটা সমীকরণ আমরা ইউজ করেছিলাম E is equals to mc স্কোয়ার, এটা কার সমীকরণ? আর একটা ইউজ করেছিলাম E is equals to কি বলেছিলাম? আমরা বলেছিলাম এইচ নিউ, এইচ, এইচ নিউ। এই দুটো সমীকরণকে আমরা ইউজ করে এটা বানিয়েছিলাম। তাহলে E is equals to mc স্কোয়ার কার কার হচ্ছে আমাদের সমীকরণ? আইনস্টাইনের ভর শক্তির সমতুল্যতা সমীকরণ। আর E is equals to h নিউ এটা কার? এটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আর আইনস্টাইনের ভর শক্তির সমতুল্যতার সমীকরণ এই দুটোকে ব্যবহার করে ডি ব্রগলির যে সমীকরণ সেটা হচ্ছে পেয়েছিলাম। বোঝা গেল? এবার একটা অঙ্ক দিয়েছে যে বামার সারির দ্বিতীয় রেখা ও প্যাশন সারির প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত?
বামার সারির দ্বিতীয় রেখা। বামার সারিটা আমরা কাকে বলছি? বামার সারি আমরা বলি যেখানে আমাদের ওপরের যে কোনো যে শক্তি স্তর সেখান থেকে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের যে আসছে, তখন সেই যে রেখাটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? বামার সারি বলছি। আর প্যাসেজটাকে বলছি সেক্ষেত্রে আমাদের যেটা n ইকুয়ালস টু যেটা 3, যেটা হচ্ছে তৃতীয় সারিটা, সেখানে আমাদের ওপরের যে কোনো সারি থেকে হচ্ছে ইলেকট্রনের আসার জন্য রেখা বর্ণালী পাচ্ছি। মানে ধরো যেটা, এটাকে আমরা বলি n ইকুয়ালস টু 1, এটাকে বলি n ইকুয়ালস টু 2, এটাকে বলছি n ইকুয়ালস টু 3, এটাকে বলছি n ইকুয়ালস টু 4। মানে বামার সারণী কোনটা হবে? যে উপরের যে কোনো জায়গা থেকে আমরা n ইকুয়ালস টু 2 তে ইলেকট্রন আসছে, সেই অবস্থায় আমরা হচ্ছে রেখা বর্ণালী পাচ্ছি। আর এটা হচ্ছে কি বামার সারণী, তাই না? আর প্যাশন কোনটা? যে n ইকুয়ালস টু 3 তে উপরের যে কোনো শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন আসার ফলে যে রেখা বর্ণালীটা আমরা পাচ্ছি, এটাকে আমরা কি বলছি? প্যাশন। বোঝা গেল কথাটা? এটা আমরা আগেও করেছি। তাহলে বলেছে কি বামার সারির দ্বিতীয় রেখা। বামার সারির দ্বিতীয় রেখা। যদি বামার সারি হয় তাহলে n1 কত হবে? 2 হবে। বামার সারির দ্বিতীয় রেখা, তাহলে n2 কত হবে? বামার সারির প্রথম রেখা কোনটা? যেখানে আমাদের n ইকুয়ালস টু 3 থেকে n ইকুয়ালস টু 2 তে আসছে। তাহলে দ্বিতীয় রেখা কোনটা হবে? যেখানে n ইকুয়ালস টু 4 থেকে n ইকুয়ালস টু 2 তে আসছে। তাহলে এখানে n2 টা কত হবে? 4। এতদূর বোঝা গেল? এটা কার ক্ষেত্রে? বামার সারণী। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে প্যাশনের ক্ষেত্রে। প্যাশন যদি হয় তাহলে n ইকুয়ালস টু 1, মানে n1 টা কত হবে? 3। উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে কোথায় আসছে? 3 তে আসছে। তাহলে এখানে আমাদের n ইকুয়ালস টু মানে n1 টা কত হবে? 3 হবে। কি বলেছে? প্যাশন সারির প্রথম রেখা। প্রথম রেখা মানে n ইকুয়ালস টু 4 থেকে যেটা n ইকুয়ালস টু 3 তে আসছে সেটাই প্রথম রেখা। তাহলে এখানে আমাদের n2 টার মান এখানেও কত হবে? 4 হবে। এটা হবে হচ্ছে আমাদের প্যাশন সারি। বোঝা গেল এই দুটো? আচ্ছা, এবার আমাদের কি বলেছে যে সারির প্রথম রেখায় তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিরকম করে বের করা শিখেছিলাম? যে 1/λ যদি আমাদের হয় সেটা কি হয়? জেড স্কোয়ার ইন্টু আর এইচ। আর এইচটা কি? রিকবার্গের কনস্ট্যান্ট, ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সমীকরণ। তাই না? এটাও আমরা পেয়েছিলাম। আচ্ছা, এবার এখানে আমাদের কি বলেছে? যে বামার সারণীর যেটা তোমার দ্বিতীয় যে রেখা সেটার সাথে প্যাশনের যে প্রথম রেখাটা, তার যে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা আমাদেরকে বের করতে বলেছে। মানে ল্যামডার ভ্যালুটা আমাদের এখান থেকে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রেই বলেছে। হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে মানে জেড স্কোয়ারের ভ্যালুটা কি হবে? দু ক্ষেত্রেই সমান হবে। জেড এর ভ্যালুটা দু ক্ষেত্রেই সমান হচ্ছে। আর রিকবার্গ কনস্ট্যান্ট যেহেতু একটা কনস্ট্যান্ট, তো দু ক্ষেত্রেই এটার ভ্যালুটা কি হবে? সমান। তাহলে যদি আমরা ফার্স্টের ক্ষেত্রে ধরি তাহলে এটা জেড স্কোয়ার ইন্টু আর এইচ রাখছি, এখানে ভ্যালু বসানোর কোনো দরকার নেই। যদি বামার সারণের ক্ষেত্রে ধরি তাহলে এখানে n1 এর ভ্যালু কত? 2। তার মানে 1, মানে 1/n1 স্কোয়ার কত হবে? 1/4। আর 1/n2 স্কোয়ার মানে 1/4 স্কোয়ার, মানে 1/16। ঠিক আছে? আচ্ছা, আর এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? তাহলে প্যাশনের ক্ষেত্রে কি হবে? এটাও জেড স্কোয়ার ইন্টু আর এইচই হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে? n1 এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 3। তাহলে 1/3 স্কোয়ার মানে 9। আর 1/n2 স্কোয়ার মানে 1/16 দেখা যাচ্ছে। তাহলে এখানে জেড স্কোয়ার আর এইচ, এখানে জেড স্কোয়ার আর এইচ কেটে যাবে। আচ্ছা, জেড স্কোয়ার আর এইচ, জেড স্কোয়ার আর এইচ কেটে যাবে। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত হবে? 16। 4 4 16। ক্লিয়ার? এখানে এ দুটোর থেকে কিছু কমন যাচ্ছে না, তাহলে এটাকে আমরা গুণ করলে কত পাবো? 144, 16
-9। ওকে, আচ্ছা নেক্সট পেজে করছি। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা নেক্সট পেজে করছি। তাহলে এখানে কি হবে? এটা হবে হচ্ছে তোমার 4 - 1 ছিল, মানে 3/16 ইস টু এখানে কি হবে? এটা 16 - 9 মানে 7/144। বোঝা গেল? আচ্ছা, এবার যদি 16 দিয়ে আমরা 144 কে কাটতে যাই, তাহলে কি দিয়ে কাটবে? 9 দিয়ে। 9 দিয়ে কাটলো। আচ্ছা, এবার যদি বজ্র গুণন করি আমরা, তাহলে এটা কি হবে? এখানে 1 আছে, তাহলে 7:3 তাহলে যে অনুপাতটা আমরা পাচ্ছি, অনুপাতটা আমরা কত পাচ্ছি? 7:27। দেখি আমরা আমাদের কোনোটার সাথে এটা মিলছে কিনা। 7/27। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের হয়ে গেল হচ্ছে আনসার, যেটা আমরা বের করতে চাইছিলাম। বোঝা গেল? Okay, আচ্ছা, এবার কি বলেছে? হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর অন্তর্গত নিচের কোন সারির রেখা বিকিরণ ও শোষণ উভয় বর্ণালীই পাওয়া যায়? রেখাটা কি হয়? বিকিরণ বা শোষণ দুটো বর্ণালীই পাওয়া যায়। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে লিম্যান। লিম্যান কোনটা? যেখানে আমাদের N1 = 1 আর N2 কি হচ্ছে 2, 3, 4 থেকে ইনফিনিটি অব্দি। বোঝা গেল? এবার বলেছে 14 নাম্বার, কি বলেছে? যে বামার সারির প্রথম রেখাটির বর্ণ কি? বামার সারির প্রথম রেখাটির বর্ণ কি? বামার সারি আমরা কোনটা জানি? যেখানে আমাদের N1 = 2 আর N2 = 3, 4 থেকে ইনফিনিটি হতে পারে। তো এর ক্ষেত্রে যে প্রথম বর্ণটা দেখা যায় সেটার রং কি? লাল। যে প্রথম বর্ণটা দেখা যায় তার রং কি হয়? লাল। আচ্ছা, এবার বলেছে নিম্নলিখিত কোনটি হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের গাণিতিক রূপ প্রকাশ করে না? এই যে নিচে আমাদের চারটে দিয়েছে, এখান থেকে কোনটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের গাণিতিক রূপ প্রকাশ করে না? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই, এটা করে, এটা আমরা জানি যে এটা কি হচ্ছে, এটা করছে। সেকেন্ড কি বলেছে? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই। আমার মনে হচ্ছে এখানে একটু মিস্টেক আছে, এটা 4 পাই এম হবে। 4 পাই এম হবে। কেন বলছি? ধরো এটা যদি আমরা দেখতে যাই, তাহলে যদি আমরা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই এটা হয় আমরা জানি। কিছুক্ষণ আগে আমরা একটা কোয়েশ্চেন সলভ করেছি, যেখানে আমরা কি করলাম? যে ডেল্টা এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই করলাম। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ডেল্টা, মানে এখানে আসছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 m পাই। তাহলে এটাও হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর কি হচ্ছে? আর ডেল্টা ই ইন্টু ডেল্টা টি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই, এটাও হয়। আমরা যখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়ছিলাম, আমরা তখন দেখেছিলাম যে এটাকে বিকল্প আর কি কি ভাবে প্রকাশ করা যায়, তো এটাও করা যায়। আর লাস্টে কি আছে দেখো, ডেল্টা ই ইন্টু ডেল্টা এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই। আমরা এনার্জির সাথে যেটা পেয়েছি, সেই এনার্জির সাথে কার সম্পর্ক পেয়েছি? আমরা টাইমে। আর পজিশনের সাথে আমরা কার সম্পর্ক পেয়েছি? ভরবেগের। কিন্তু আমরা এনার্জি আর পজিশন এই দুটোর কিন্তু একসাথে কোনো সম্পর্ক পাইনি। যদিও এই যে সম্পর্কটা এটা যদিও হচ্ছে ঠিক সম্পর্ক না, কিন্তু এখানে কি বলেছে? যে নিম্নলিখিত কোনটি হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের গাণিতিক রূপ প্রকাশ করে না। যেহেতু আমাদের প্রকাশ করে না বলেছে, তাহলে এখানে ঠিক কোনটা হয়ে যাবে? এটা। যদিও এটা কিন্তু ঠিক রূপটা না, কিন্তু আমাদের বলেছে যে কোন যেটা ঠিক না আমাদের সেটাকেই বলতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এই বাকি যে তিনটে, এই বাকি তিনটে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের গাণিতিক রূপকে প্রকাশ করলেও যে ফোর্থ নাম্বার যেটা, এটা কিন্তু প্রকাশ করছে না। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার আমরা এর পরের যেটা করব সেটা কি বলেছে? যে হিলিয়াম পরমাণুর সর্বনিম্ন শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটিকে এইভাবে চিহ্নিত করলে
কোন নিয়ম হচ্ছে এটা মানছে না। কিভাবে প্রকাশ করছে? এইভাবে প্রকাশ করছে। তাহলে যদি আমরা এইভাবে প্রকাশ করি তাহলে এটা কোন নিয়মটাকে হচ্ছে মানছে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি মানছে না? না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে তো কোনো চিন্তা নেই। কি বলেছে? বোরের কৌণিক ভরবেগের কোয়ান্টাইজেশনের তত্ত্ব মানে না। তা নিয়েও কোনো সমস্যা নেই। পাউলির অপবর্জন নীতি, যে আমাদের যে দুটো যে ইলেকট্রন তার কখনোই চারটে কোয়ান্টাম সংখ্যার সেট কি হবে না, সমান হবে না। আর হুন্ডের নীতিতে কি বলা হয়েছিল? যে আমাদের যে কোনো একটা কক্ষকে ইলেকট্রন গুলো প্রথমে কি হবে, অর্ধপূর্ণ হবে, তারপরে পরিপূর্ণ হবে, আর পরিপূর্ণ হওয়ার সময় কি হবে, দুটো ইলেকট্রনের ঘূর্ণন কখনোই সমান দিকে হবে না। দুটো ইলেকট্রনের ঘূর্ণন কি হবে, বিপরীত দিকে হবে। কিন্তু এখানে দেখো দুটো ইলেকট্রনের ঘূর্ণন কিন্তু সমদিকে দেখানো হয়েছে। তাহলে এটা কি করে না, এটা হুন্ডের যে নীতি, হুন্ডের নীতি মানে না। হুন্ডের নীতি যদি মেনে এটা হতো তাহলে এটা কিরকম হতো, এরকম একটার ঘূর্ণন যেদিকে হবে আরেকটার ঘূর্ণন কি হবে, অপোজিটে হবে। বোঝা গেল? তারপরে বলেছে n equals to 2 থেকে n equals to 1 ইলেকট্রনের সংক্রমণের জন্য সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের নিচের কোনটি হবে? আচ্ছা, সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য নিচের হচ্ছে কোনটার জন্য হবে? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি যে তোমার যেটা মাস থাকছে সেই মাসের সাথে, মানে মাস যদি বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যটা তাহলে আমাদের সেখানে কম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি জানি যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি হচ্ছে, 1/ল্যামডাটা জেড স্কোয়ার আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, তাই না? তাহলে আমরা যে ল্যামডার ভ্যালুটা এখানে পাবো এটা কি হবে, এটা হবে হচ্ছে 1/z² RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, লিথিয়াম 2+, লিথিয়ামের কটা ইলেকট্রন আছে আমরা জানি, লিথিয়ামের 3টে ইলেকট্রন থাকে। কিন্তু লিথিয়াম 2+-এ কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে কটা ইলেকট্রন থাকবে? একটা। হিলিয়াম+, হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে আমরা জানি, দুটো। হিলিয়াম+ মানে একটা ইলেকট্রন কম, তার মানে কটা ইলেকট্রন থাকবে? একটা। হাইড্রোজেনে একটাই ইলেকট্রন থাকে আমরা জানি। আর হাইড্রোজেন+ বলেছে, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 0। তাহলে দেখো এই যে তিনটে, এটা কিন্তু এক ইলেকট্রনের মানে একটা ইলেকট্রন আছে। তার মানে যেরকম করে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্য এই ইকুয়েশনটা দিয়ে বের করেছিলাম, সে সেম আমরা এগুলোর ক্ষেত্রেও বের করতে পারছি। কিন্তু এখানে সমস্যাটা কোথায় হচ্ছে, যে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, লিথিয়ামের জেড এর ভ্যালু কত, লিথিয়ামের জেড ইকুয়ালস টু কত, 3। হিলিয়ামের জেড ইকুয়ালস টু কত, 2। আর হাইড্রোজেনের জেড ইকুয়ালস টু কত হচ্ছে, 1। এবার দেখো আমরা যে ফর্মুলাটা পেয়েছি এখান থেকে ল্যামডার, সেটা কি হচ্ছে, 1 বাই হচ্ছে z² RH। এখানে আমাদের n2 থেকে n1 এ যাচ্ছে, তাই না? তার মানে n1 এর ভ্যালু কত হবে, 1 হবে। তার মানে 1/1, 1/1 স্কোয়ার মানে 1, আর 1/2 স্কোয়ার মানে 2 স্কোয়ার 4। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পর্কটা। কিন্তু মানে সবগুলোর ক্ষেত্রে ধরো দেখো তোমার লিথিয়াম 2+-এ আমাদের ইলেকট্রন সংখ্যা যদিও বা 1, কিন্তু এটার পরমাণু ক্রমাঙ্ক কত, 3, তাই না? এবার পরমাণু ক্রমাঙ্ক 3 মানে 3-এর স্কোয়ার হলে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তো 3-এর স্কোয়ার যদি 9 হয়ে যায় তাহলে কি হবে, ল্যামডার ভ্যালুটা এখানে 1 বাই, তাহলে নিচে এখানে যদি 9 আসে তাহলে এই সংখ্যাটা কি হবে, বড় আসবে। ধরো যদি আমরা বলি হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়াম+ তাহলে এক্ষেত্রেও 1, কিন্তু এখানে জেড ইকুয়ালস টু কত, 2। আর হাইড্রোজেন যদি আমরা বলি তাহলে এটাও 1, কিন্তু এখানে জেড এর ভ্যালুও 1। তাহলে এই তিনটের ক্ষেত্রে যখন লিথিয়াম 2+ আমরা ইউজ করছি তখন জেড এর ভ্যালুটা কি হচ্ছে, সব থেকে বেশি। আর নিচে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে, আমাদের মানটা কম চলে আসবে। তার মানে কি, যে আমাদের ল্যামডার যে ভ্যালুটা এটা সব থেকে কম কার জন্য আসবে, লিথিয়াম 2+-এর জন্য। কারণ ওর পরমাণু ক্রমাঙ্কটা কি হচ্ছে,
বেশি হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? লিথিয়াম 2+। বোঝা গেল? ওকে। এবার বলেছে নিচের কক্ষগুলির কোনটির YZ তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা শূন্য। সরি, নিচের কক্ষগুলির কোনটির YZ তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা শূন্য। কোন তলে বলেছি? YZ তলে। কোন তলে বলেছে? YZ তলে। আচ্ছা, PXY, PY, PZ, DXY আমাদের কোন তলে বলেছে? YZ তলে। ধরো এটাকে যদি আমরা এক্স ওয়াই জেড, তাই না? আমাদের বলেছে ওয়াই জেড তলে। ধরো যদি আমরা চিন্তা করি তাহলে যদি ধরো আমরা খালি ওয়াই আর জেড নিয়ে একটা তল কল্পনা করি, আমরা খালি ওয়াই আর জেড নিয়ে একটা তল কল্পনা করি, তাহলে সেটা কিরকম দেখতে হবে? যদি ওয়াই হয় জেড, তার মানে ওয়াই আর জেড এর প্লেনের মধ্যে থাকবে, ঠিক আছে? ওয়াই আর জেড এর প্লেনের মধ্যে থাকবে। তোমার পি এক্স ওয়াই, এটা কি আছে? ওয়াই আছে এখানে, তুমি এটা ওয়াই এর প্লেনে থাকতে পারবে। পি ওয়াই, এটাতেও ওয়াই এর প্লেনে থাকতে পারবে, তাই না? এবার বলেছে পি জেড, এটাও ওয়াই এর প্লেনে থাকতে পারবে। আর কি বলেছে? পি জেড জেড ওয়াই, আচ্ছা, ডি ওয়াই জেড, যেটা ডি ওয়াই জেড, এটাও হচ্ছে প্লেনে থাকতে পারবে। তাহলে আমাদের বলেছে যে নিজের কোন কক্ষগুলিকে, এর মধ্যে কোনটাকে যদি আমরা এক্স ওয়াই তলে তোমার দেখতে চাই, তাহলে এটার কোনটার মান হচ্ছে এখানে শূন্য হবে। কিন্তু দেখো প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমাদের ওয়াই বা জেড এর কম্পোনেন্ট কিন্তু আছে। তাহলে কোনটির তলে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা শূন্য হবে? কোয়েশ্চেনটা টাইপিং এ একটু ভুল হয়ে গেছে। এটা ডি এক্স ওয়াই হবে না, এটা ডি এক্স হবে, ঠিক আছে? ওয়াইটা হবে না। আচ্ছা, তাহলে আমাদেরকে কি বলেছে যে পি এক্স, পি ওয়াই, পি জেড আর ডি এক্স ওয়াই। সরি, এটা আমারই মিস্টেক, এটা ঠিক করে আমি মানে টাইপিং এ একটু ভুল হয়ে গেছে। তো কি বলেছে যে পি এক্স, পি ওয়াই, পি জেড আর ডি এক্স ওয়াই, এই তিনটের মধ্যে মানে চারটের মধ্যে কোনটাকে হচ্ছে ওয়াই জেড তলে এটার ইলেকট্রন পাওয়ার যেটা সম্ভাবনা সেটা শূন্য হবে। তাহলে দেখো পি ওয়াই, পি জেড আর ডি এক্স, ডি জেড ওয়াই, এই তিনটের ক্ষেত্রে কি হচ্ছে তোমার ওয়াই বা জেড বা দুটোরই কিন্তু কম্পোনেন্ট থাকছে। কিন্তু পি এক্স, যেটা পি এক্স এ কিন্তু ওয়াই বা জেড কোনোটারই কিন্তু কম্পোনেন্ট নেই। তাহলে নিচের কক্ষগুলির মধ্যে কোনটার মধ্যে ওয়াই জেড তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হবে? সেটা হবে হচ্ছে, সেটা আমাদের পি এক্স, সেটা। ঠিক আছে? তারপরে বলেছে নিচের কোনটির ক্ষেত্রে পজিটিভ চার্জ এবং ভর যথাক্রমে 1 একক এবং 1 AM। আচ্ছা, পজিটিভ চার্জ বলেছে, তাহলে ইলেকট্রন যদি হয় তাহলে ইলেকট্রন তো পজিটিভ না, তাহলে ইলেকট্রন তো প্রথমেই হবে না। আচ্ছা, নিউট্রনও কিন্তু পজিটিভ না, তাহলে নিউট্রনও হবে না। তাহলে বাকি কে থাকছে? প্রোটন থাকছে। এবং কি বলছে যে ভর 1 একক, আর না, পজিটিভ চার্জ হচ্ছে 1 AMU, তাই না? পজিটিভ চার্জ হচ্ছে 1 AMU। আর এটার পজিটিভ চার্জ কিন্তু আমরা যখন পড়েছি তখন আমরা কিন্তু দেখেছি যে প্রোটনের কিন্তু তোমার ভর 1 একক হচ্ছে না, ওটার চার্জও কিন্তু 1 AMU হচ্ছে না, তাই না? তার মানে এটা প্রোটনের ক্ষেত্রেও হচ্ছে না। তাহলে যদি আমাদের বলে যে কোনটার ক্ষেত্রে হচ্ছে এই কন্ডিশনটা মেনটেন করবে, তাহলে আমরা বলবো কিন্তু কোনটার ক্ষেত্রেই নয়, কোনটার ক্ষেত্রেই কিন্তু এই যে শর্তটা এটা কিন্তু মেনটেন করবে না। আচ্ছা, এবার বলেছে প্রতিটি ফোটনের কম্পাঙ্ক যদি 2500 সেকেন্ড ইনভার্স হয় কম্পাঙ্ক, ওকে, তাহলে 1 মোল ফোটনের মোট শক্তির পরিমাণ কত হবে? 1 মোল বলেছে। আচ্ছা, 1 মোল মানে কটা হয়? 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যায় হয়। আচ্ছা, এবার বলছে যে মোট শক্তির পরিমাণ কত? মোট শক্তির পরিমাণ মানে আমাদের এনার্জি বের করতে বলেছে, তাই না? আর আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে, নিউ দেওয়া আছে। তার মানে যদি আমরা E ইজ ইকুয়ালস টু এইচ নিউ সূত্র অ্যাপ্লাই করি তাহলে প্রবাবলি এটার আনসার পেয়ে যাবো। আচ্ছা, এইচ আমরা আর্গে নিয়ে করছি, যদি আর্গে চলে আসে তাহলে আমরা পরে জুলে কনভার্ট করতে পারবো, কারণ ধর আর্গ জুল আছে, তো আমরা আর্গ নিয়েই করছি। আচ্ছা, তো আর্গে এইচ এর ভ্যালু কত হচ্ছে? 6.626 ইন্টু 10⁻⁻27।
আচ্ছা, NH নিউ হবে, কারণ এখানে আমাদের বলেছে যে 1 মোল। ঠিক আছে, 1 মোল মানে এখানে কত হবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, আর আমাদেরকে নিউ এর মান বসাতে হবে। নিউ এর মান কত আছে? 2500। তাহলে দেখি এই তিনটে ক্যালকুলেট করে আমাদের কত আসছে। কি বলেছে? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27। তোমরাও সাথে সাথে করতে থাকো। ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 2500। এটা আসছে 9.975 সামথিং। তো আমাদের বলেছে যে মোট শক্তির পরিমাণ প্রায় কত হবে। তাহলে আমাদের আনসার কত আসছে? 9.975 আর্ক। 9.975, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটা নিয়ারলি ইকুয়ালস টু 10 আর্ক। এটা নিয়ারলি ইকুয়ালস টু 10 আর্ক। এটার আনসার কত হবে? ক্লিয়ার? নেক্সট কি বলেছে? ইলেকট্রনের তরঙ্গ ধর্ম প্রথম দেখিয়েছিলেন। কে দেখিয়েছিলেন ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ফার্স্টে? খুব ইজি কোয়েশ্চেন, ডি ব্রগলি। আচ্ছা, এবার কি বলেছে? কোয়ান্টাম সংখ্যা n ও l এর নিম্নে প্রদত্ত মানগুলি দ্বারা প্রকাশিত ইলেকট্রন সমূহের সঠিক ক্রমটি হলো। আচ্ছা, মানে আমাদেরকে এখানে চারটে হচ্ছে তোমার আম, মানে তোমার এন আর এল এর ভ্যালু দিয়েছে। এটা দিয়ে আমাদেরকে বলতে হবে যে কোনটার ক্ষেত্রে হচ্ছে শক্তিটা সব থেকে কম, আর কোনটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের শক্তিটা বেশি হচ্ছে। আচ্ছা, ফার্স্ট পরের পেজে করছি আমরা। ফার্স্ট এর ক্ষেত্রে কি বলেছে? ফার্স্টার ক্ষেত্রে বলেছে যে n ইকুয়ালস টু 4 আর l ইকুয়ালস টু 1। তাহলে আমাদের কি বলেছে? n ইকুয়ালস টু 4 আর l ইকুয়ালস টু 1। তার মানে 4 যদি হয় তাহলে 4 আর l ইকুয়ালস টু 1 মানে 0, আর তারপরে হচ্ছে 1 মানে এস পি। তাহলে কি হচ্ছে? 4p। বুঝা গেল? তারপরে কি বলেছে? তারপরে বলেছে n ইকুয়ালস টু 4 আর l ইকুয়ালস টু 0। n ইকুয়ালস টু 4, l ইকুয়ালস টু 0 মানে কি হচ্ছে? 4s, রাইট? তারপরে কি বলেছে? n ইকুয়ালস টু 3 আর l ইকুয়ালস টু 2। কি বলেছে? n ইকুয়ালস টু 3 আর l ইকুয়ালস টু 2 মানে এটা কি হবে? 3spd মানে 3d। আর ফোর্থ কি বলেছে? ফোর্থ বলেছে হলো n ইকুয়ালস টু 3, l ইকুয়ালস টু 1। n ইকুয়ালস টু 3, l ইকুয়ালস টু 1। তাহলে n, l মানে হচ্ছে l1, হচ্ছে s p, 3p। ঠিক আছে, এবার এই চারটে আমাদের দেওয়া, এখান থেকে আমাদের বলতে হবে যে কোনটার এনার্জি হচ্ছে কম। আচ্ছা, তোমরা কি জানি এটাকে আমরা n প্লাস এল রুল দিয়ে বলতে পারি। n প্লাস এল, তাহলে এক্ষেত্রে n প্লাস এল কত হবে? 4 প্লাস 1, 5। এক্ষেত্রে n প্লাস এল কত হবে? 4 প্লাস 0, 4, রাইট? এক্ষেত্রে n প্লাস এল কত হবে? 3 প্লাস 2 মানে 5। আর এক্ষেত্রে n প্লাস এল হবে 3 প্লাস 1 মানে 4। ঠিক আছে, এবার দেখো এখানে ফার্স্ট এরটা আর থার্ড এরটার ক্ষেত্রে n প্লাস এল এর মান দুটোর ক্ষেত্রেই 5 আসছে, আর 2 আর 4-এ n প্লাস এল এর মান দুটোর ক্ষেত্রেই 4 আসছে। তাহলে আমরা কি জানি যে যখন আমাদের দুটোর ক্ষেত্রে n প্লাস এল এর ভ্যালু যখন সমান চলে আসবে, তখন আমাদের কি করতে হয়? যেটার ক্ষেত্রে n এর ভ্যালুটা হচ্ছে আমার কি হবে? যেটার ক্ষেত্রে n এর ভ্যালুটা আমার কম, সেখানে হচ্ছে আমাদের আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর যেখানে n এর ভ্যালুটা বেশি সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করবে, তাই না? যেখানে n এর ভ্যালুটা কম। আচ্ছা, তাহলে আমাদের 2 এর 2 আর হচ্ছে 4,
2 আর 4 এর ক্ষেত্রে আমাদের n প্লাস l এর ভ্যালু কত আসছে? 4 আসছে। কিন্তু আমাদের 2 এর ক্ষেত্রে দেখো n এর ভ্যালু হচ্ছে 4, কিন্তু 4 এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 3। আমরা কি দেখলাম যে 2 আর 4 দুটোর ক্ষেত্রে আমাদের n প্লাস l এর ভ্যালু কত আসছে? 4 আসছে, তাই না? কিন্তু আমাদের যেটা 2, সেই 2 এর ক্ষেত্রে n এর ভ্যালু 4, আর 4 এর ক্ষেত্রে n এর ভ্যালু কত আসছে? 3। তাহলে আমরা কি জানি যে যেখানে n এর ভ্যালু যদি n প্লাস l এর ভ্যালু যদি দু ক্ষেত্রে সমান চলে আসে, তো যেখানে n এর ভ্যালুটা হচ্ছে কম হবে, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে হচ্ছে পরেরটাতে যাবে। তাহলে যদি আমরা সেরকম করে দেখি, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে আমাদের যেটা 4, সেই 4 এর ক্ষেত্রে n এর ভ্যালুটা হচ্ছে 3, কিন্তু 2 এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 4, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের সব থেকে যেটা কম শক্তি স্তর, যেটা যেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেটা কোনটা? 4। তার থেকে বেশি কোনটা? 2। বোঝা গেল? ওকে। তারপরে আমরা দেখি, তারপরে আমরা কি পাচ্ছি? 1 আর 3 দুটোর ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের n প্লাস l এর ভ্যালু 5, কিন্তু 3 এর ক্ষেত্রে দেখো n এর ভ্যালু কত? 3, আর 1 এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 4। তো যেখানে n এর ভ্যালু কম, সেখানে আগে প্রবেশ করবে। তাহলে ফার্স্টে কি হবে? তারপরে হবে হচ্ছে 3, আর লাস্টে হবে 1। তার মানে সব থেকে কম শক্তি স্তর কোনটা? 4। আর সব থেকে বেশি কোনটা? 1। তাহলে দেখি এখানে কোনটার সাথে মিলছে নাকি? 3, 4, 2, 1। আমরা কি পেয়েছি? 3, 4, 2, 1। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবার বলেছে হাইড্রোজেন পরমাণু সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক? আচ্ছা, কোন বিবৃতিটি সঠিক বলেছে? 4s, 4p এবং 4s বলছে 3d, 3p আর 3d অরবিটাল সবগুলির শক্তি সমান। সবগুলির শক্তি কি সমান? হ্যাঁ না, আমরা দেখি এটা তো সমান হয় না প্রত্যেকটা শক্তি, তাই না? কি বলেছে? 4s এবং না 3s এবং 3p অরবিটালের শক্তি 3d অপেক্ষা কম। আর বলেছে 3p অরবিটালের শক্তি 3d অপেক্ষা কম। আচ্ছা, কি বলেছে? যে 3s আর 3p অরবিটালের শক্তি 3d অপেক্ষা কম। তাহলে 3s এর শক্তি আমরা কি বলতে পারি? যে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 3, সমান দিচ্ছি না, আর n এর ভ্যালু কত? 0। তার মানে n প্লাস l হচ্ছে আমার 3। আর বলছে 3p, তাহলে এখানেও n এর ভ্যালু কত আমার? 3, আর l এর ভ্যালু কত? sp, মানে 1। তাহলে n প্লাস l এর ভ্যালু আমার কত হচ্ছে? 3 প্লাস 1 মানে 4, আর 3d। তাহলে এখানে কি হচ্ছে? n ইকুয়ালস টু এখানেও 3, আর l ইকুয়ালস টু হচ্ছে spd মানে 2। তাহলে n প্লাস l কত হচ্ছে? 5। তার মানে কি বলছে? যে 3s আর 3p এই দুটোর শক্তি কি 3d অপেক্ষা কম। ঠিকই বলেছে, এটা ঠিক। আর কি বলেছে? 3p অরবিটালের শক্তি 3d অপেক্ষা কম। 3p এর শক্তি আমরা কি দেখলাম? 3d অপেক্ষা কম। বি আর সি দুটো এখানে কারেক্ট আছে। Okay. আচ্ছা, লাস্টে কি বলেছে? লাস্টে বলছি, মানে এই কোয়েশ্চেনটাতে বলেছে যে রুবিডিয়াম পরমাণু যার z ইকুয়ালস টু 37, যোজ্যতা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেটটি হলো, মানে হচ্ছে লাস্ট যে ইলেকট্রনটা, সেই লাস্ট ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট হচ্ছে আমাদের জানতে চাইছে। আচ্ছা, তাহলে রুবিডিয়ামের আমাদের কি বলে দিয়েছে? যে z ইকুয়ালস টু 37। তো যদি এটাকে আমরা লিখি, ধরো আমরা ভেঙে ভেঙে লিখছি, তাহলে কি হবে? 1। আচ্ছা, তো যদি আমরা রুবিডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা লেখার চেষ্টা করি, তো এটা কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। তাহলে আমাদের হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 30, আর হচ্ছে 7টা। তাহলে এরপরে আসছে 4p6, 5s1। তাহলে এখানে আমাদের এটা কি হয়ে গেল? 37 হয়ে গেল। এখানে আমাদের 10, 10, 12,
13, 14, 15, 16, 17, 18, 20, 30, 37 বলেছে লাস্ট একটা। এটার আমাদের কোয়ান্টাম সংখ্যার সেটটা বের করতে হবে। আচ্ছা, তো 5s 1 আছে। আচ্ছা, তাহলে 5s 1 যদি হয় তাহলে n এর ভ্যালু কত? 5s আছে, মানে l এর ভ্যালু কত হবে? 0। n এর ভ্যালু 0, তার মানে m এর ভ্যালুও কত হবে? 0 হবে। আর s এর ভ্যালু কি হতে পারে? প্লাস হাফ বা মাইনাস হাফ। তাহলে এখানে তুমি 500 প্লাস হাফ বা মাইনাস হাফ, এখানে কি আছে? 500 প্লাস হাফ মিলে গেল। 511 প্লাস হাফ, তাহলে আমাদের এগুলো দেখারই দরকার নেই, ফার্স্টেরটাই আমাদের মিলে গেছে, তাই না? আচ্ছা, এবার বলেছে, এটা প্রবাবলি লাস্ট কোয়েশ্চেন আজকের। আচ্ছা, পরমাণুর চতুর্থ শক্তি স্তরে অবস্থিত মোট অরবিটালের সংখ্যা কত? আচ্ছা, চতুর্থ শক্তি স্তরে অবস্থিত মোট অরবিটালের সংখ্যা আমরা কি জানি, যে আমাদের যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা আমাদের n, তাহলে আমাদের মোট অরবিটালের সংখ্যা কত হবে? তাহলে আমাদের মোট অরবিটালের সংখ্যা কত হবে? n স্কোয়ার, রাইট? তাহলে এখানে আমাদের কি বলে, চতুর্থ শক্তি স্তর, মানে আমাদের n ইকুয়ালস টু কত বলা আছে? 4। তার মানে আমাদের n স্কোয়ার কত আসবে? 16। তার মানে এখানে আমাদের মোট অরবিটালের সংখ্যা চতুর্থ শক্তি স্তরে কত হবে? 16। বোঝা গেল? ক্লিয়ার হলো? ওকে। তো আজকে আমরা এই 25টা কোয়েশ্চেন করেছি। আচ্ছা, আরো কিছু কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করলে হয়তো বেটার হবে। তোমরা যে বইগুলো ফলো করছো সেখান থেকে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো। এরপরে আমি আরেকটা তোমাদের কোয়েশ্চেনের সিরিজ নেব, যেখানে তোমাদের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তোমরা ঠিকঠাক করতে পারো, আরেকটুখানি তোমাদের যাতে প্র্যাকটিসটা বেশি করে হয়ে যায়, তাই না? তো সেই আরেকটু প্র্যাকটিসের জন্য ওটাও এমসিকিউ বেসডই নেব। সেখানে এমসিকিউ আমরা আরো দেখি 25টা বা 30টা আরো কোয়েশ্চেন আমরা হচ্ছে সেখানে আরো সলভ করব। সেখান থেকে যেমন আজকেও কিছু কিছু নতুন কনসেপ্ট আমরা পেলাম, সেখানে নতুন কিছু কোয়েশ্চেন করতে গিয়ে আমরা আরো কিছু কনসেপ্ট পাবো। তোমরা ভালো মতো করে প্র্যাকটিস করতে থাকো, রিভাইজ করতে থাকো, ভালো মতো করে পড়তে থাকো। আজকে যে কোয়েশ্চেন গুলো করলে সেগুলো রিলেটেড যদি আরো এরকম কোনো কোয়েশ্চেন অন্য যেখানে পাবে সেখান থেকে ভালো মতো করে সলভ করতে থাকো। পরীক্ষায় তোমাদের এমসিকিউ বেসড হবে, ওই জন্য আমরা যে কোয়েশ্চেন গুলো সলভ করাচ্ছি সেগুলো কিন্তু এমসিকিউ বেসডই করাচ্ছি, তাই না? আর তোমরাও যে ধরনের কোয়েশ্চেন সলভ করবে সেগুলো এমসিকিউ বেসডই করবে, কিন্তু সবসময় মনে রাখবো যে কনসেপ্টের ওপরে ক্ল্যারিটি যেন থাকে। যদি কনসেপ্টে ক্ল্যারিটি না থাকে তাহলে কিন্তু কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবে না। বোঝা গেল কথাটা? ঠিক আছে, আজকে এত দূরই থাকো। তোমরা ভালো মতো করে কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ডে আমরা আরেকটা তোমাদের ক্লাস নেব, যেখানে আমরা আবার একসাথে কিছু কোয়েশ্চেন সলভ করব। দেন আমরা তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা, সেই নেক্সট চ্যাপ্টারে আমরা মুভ করবো। ঠিক আছে? ভালো মতো করে পড়তে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তাহলে দেখা হচ্ছে পরের ক্লাস।